না, না ফোন ধরতো, না কথা বলতো, দেখাও করতো না। কিন্তু ওই রকম কেন করছিল? প্রথমে তো আমিও বুঝতে পারিনি, যে কোনো রকম বাহানা বানিয়ে দিত। প্রীতি একটা স্কুলের কম্পিউটার সায়েন্সের টিচার। আমি ভেবেছিলাম ও নিজের কাজে খুবই ব্যস্ত, কিন্তু আমি যা দেখলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। নিতিন, এক মিনিট। হ্যাঁ মানে ওই পার্টিকুলার স্টেজ ক্রস করার পরে? প্রীতি, হ্যাঁ, তুমি এখানে কি করছো? আমি এখানে কি করছি? তুমি এখানে কি করছো? আমার সঙ্গে দেখা করার তোমার সময় নেই, অথচ এখানে তুমি অন্য কারোর সাথে। অর্জুন, আমার কথাটা শোনো। আমার কথা শোনো। কে ও? হ্যাঁ, কে ও? অর্জুন, এই দাঁড়াও। অর্জুন, 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 ওটা কে বলো তো? সিন ক্রিয়েট করো না প্লিজ। আরে কি চলছে সব? অর্জুন, আমি একটা সিরিয়াস ব্যাপার জানতে চাইছি। আর একটা অনলাইন গেম, আমি সেই ব্যাপারেই খোঁজ খবর নিচ্ছি। কি গেম? আর এইসব কি করছো তুমি? আস্তে বল, আস্তে বল। একটা ইন্টারনেট গেম আছে, তার নাম হলো গেম অফ ডেথ। আর এই যে ছেলেটা এক্ষুনি গেল না, ও ওই গেমটাই খেলছে, আমি ওকে হেল্প করছিলাম। না দেখো প্রীতি, তুমি জানোই যখন এই গেমটা এতই ভয়ানক, তুমি এর মধ্যে কেন জড়াচ্ছ? দেখো আমার কথা শোনো প্রীতি, তোমার পুলিশের কাছে যাওয়া উচিত। আরে যাবো, আমি পুলিশকে বলবো, কিন্তু কি বলবো আমি? আমার হাতে তো কোনো প্রমাণ থাকা চাই। আমি প্রমাণ জোগাড়েরই চেষ্টা করছি। এখন আমাকে একটু ওর সাথে সময় কাটাতে হবে। প্লিজ তুমি 10টার মধ্যে বাড়ি চলে এসো, আমি তোমায় সব বোঝাবো, ঠিক আছে? আর যখন তুমি রাত্রে বাড়িতে এলে তখন এইসব হলো। তো ওরা জানতে পেরে গিয়েছিল যে প্রীতি ওদের ব্যাপারে তদন্ত করছে, সেই কারণে কম্পিউটারটা ভেঙে দেয় আর ওকে কিডন্যাপ করে নেয়। কিন্তু স্যার, এই গেম অফ ডেথটা কি জিনিস? কিরকম ধরনের গেম এটা? এখন এটা তো ওই ভাঙা কম্পিউটার থেকে পাওয়া যাবে। ফ্রেডি, একটা কাজ করো, সমস্ত কম্পিউটারগুলো আমাদের সাইবার ক্রাইম ইউনিটে পৌঁছে দাও। যতগুলো টুকরো হয়েছে সবগুলো উঠিয়ে নেবে, কোনোটাই ছাড়বে না। ওই ছেলেটাকে যাকে তুমি ভিডিও গেম পার্লারে দেখেছিলে? আমি তোকে প্রথমবারই দেখেছিলাম। হ্যালো। ও নো, কোথায়? ইয়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। শহরের বাইরে জঙ্গলে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি? মানে? স্যার, ওইদিকে। এর শরীরে এই একটাই আঘাতের চিহ্ন আছে। এক ঝটকায় গলাটা কেটে দিয়েছে, নিজেকে বাঁচানোর সুযোগও পায়নি বেচারা। ওয়ালেটে টাকাও রয়েছে আর হাতে ঘড়িও আছে। চুরি করার জন্য তোকে মারেনি। কিন্তু ওর মোবাইল তো দেখতে পাচ্ছি না। রাজেশ কে হতে পারে? অভিজিৎ, এই দেখো। ওর হাত বেঁধে রেখেছিল। পায়েও চিহ্ন আছে। এর হাত আর পা বেঁধে গলা কেটে দিয়েছে। অনেক কষ্ট পেয়েছিল বেচারা। এখন কেউ ওকে মেরে লাশটাকে এখানে ফেলেছে, নাকি খুন এখানেই হয়েছে এটা বলা মুশকিল। যাই হোক না কেন, কেউ তোকে খুন হতে নিশ্চয়ই দেখেছিল। স্যার, কাল একটা ফিল্ম ক্রিউ এসেছিল রেকি করতে। ও তো বলছে ও কিছুই দেখেনি, কিন্তু আজকে ওই ক্রিউ ডিরেক্টরের সাথে এসেছে, তখন ওই বডিটা দেখতে তার পায়। মানে কাল রাত্রির থেকে আজ সকালের মধ্যে লাশটা এখানে আনা হয়েছে। খোঁজ নিয়ে দেখতে হবে যে এই রাজেশটা কে আর ওকে কেন খুন করা হয়েছে। কিছু পেলে? কি জানতে পারলে? হ্যাঁ স্যার, অনেক ইনফরমেশন পেয়েছি আমরা, এমনকি কিছু সফটওয়্যার কোর্সও পেয়েছি। খুবই শকিং। শকিং এর মানে? স্যার, প্রীতি গেম খেলার জন্য এই মেন কম্পিউটার ইউজ করছিল।
আর গেমের সোর্স ট্র্যাক করার জন্য যা যা ইনফরমেশনও পাচ্ছিল সেগুলো এই দুটো কম্পিউটারে সেভ করছিল। এই দেখুন স্যার, প্রীতির নোট করা কিছু ইনফরমেশন। নীল রঙের ড্রেস পরা ওই লোকটাকে চেয়ারে বেঁধে রাখা আছে। স্যার এটা তো রাজেশও হতে পারে, ওর হাতে তো ওই দাগটাও ছিল যেটা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তার মানে প্রীতি যেটা নোট করেছে এটা রাজেশ না তো? পসিবল স্যার। অ্যাকচুয়ালি গেমের প্রত্যেকটা লেভেল ক্রস করার জন্য প্রীতিকে কিছু প্রশ্নের উত্তর দিতে হতো, আর প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য প্রীতি 10 থেকে 15,000 টাকা করে পেত। আর লাস্ট লেভেলে আসার পর প্রীতিকে খুব কঠিন একটা প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্নটা কি ছিল? প্রীতিকে বলতে হতো যে ওই বন্দি থাকা লোকটাকে কিভাবে মারতে হবে। তাহলে ওর মৃত্যু ইন্টারনেট গেমের একটা পার্ট ছিল। এক্স্যাক্টলি, এটাই গেমের শেষ লেভেল। একটা প্রশ্নের মধ্যে কারুর না কারুর জীবনের বাজি লেগে থাকে স্যার। স্যার এই দেখুন, গেমের ডিলিটেড ফোল্ডার থেকে আমরা এই ছবিগুলো পেয়েছি। এ তো রাজেশের ছবি। প্রীতির শেষ প্রশ্নে যার জীবন বাজি ছিল সে হলো ওই রাজেশ। এরকম বিপজ্জনক গেম কে খেলাচ্ছে? কে হতে পারে? এ বিষয়ে কিছু কি বলতে পারবেন? আমরা চেষ্টা করে যাচ্ছি স্যার, আর এরা কিন্তু খুবই স্মার্ট। ওরা বা ও যেই হোক না কেন স্যার, আইপি অ্যাড্রেসটা খুবই স্ট্রংলি প্রোটেক্ট করে রেখে দিয়েছে সে। মাল্টিপল লেয়ার্স অফ সিকিউরিটি কোডস আছে, আমরা ট্র্যাক করেই উঠতে পারছি না। আমি একদম শিওর স্যার, শুধুমাত্র রাজেশই এই গেমের বলি নয়, আরো অনেক লোক হতে পারে। প্রীতিও তাদের মধ্যেই একজন। পার্থক্য শুধু এটাই যে ও গেম খেলার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশনও করছিল, সেই জন্য ওকে কিডন্যাপ করা হয়। হ্যাঁ, কিন্তু কোলে করে তো আর প্রীতিকে নিয়ে যায়নি। নিশ্চয়ই কোনো গাড়িতে টাড়িতে করে নিয়ে গেছে। এই প্রীতির বাড়ির আশেপাশে ভালো করে জিজ্ঞাসাবাদ করো, নিশ্চয়ই কেউ না কেউ কিছু তো দেখে থাকবে। এক মিনিট স্যার, আমি দেখেছি। কি দেখেছিলে? স্যার কাল ঠিক এই সময় নিজের সাইকেলে কফি বিক্রি করছিল, তখনই স্যার একটা বড় গাড়ি খুব জোরে এখান দিয়ে পেরিয়ে গেল, আর ওর পেছনে ওই বাইকের লোকটা ওর সাইকেলে ধাক্কা মেরে দিল। এই! আরে দেখতে পাস না নাকি? অন্ধ নাকি? ওর মুখ দেখেছিলে তুমি? না, মুখটা তো দেখতে পাইনি কারণ ও হেলমেট পরেছিল, কিন্তু স্যার আমি ওর গাড়ির নাম্বারটা নোট করেছি। এই নাম্বারটা। এই পেজটা আমি ছেড়ে নিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নমস্কার। যদি আর কিছু মনে পড়ে তো বলে ফেলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওই বাইকওয়ালার নাম জানতে পেরে গেছি স্যার। শুভ। শুভ? স্যার গোরেগাঁওতে থাকে, আর এই হলো ওর ছবি। ফোন ট্রেস করেছি কিন্তু সুইচ অফ বলছে। একে চেনো তুমি? কে? হ্যাঁ স্যার, এটা তো ওই ছেলেটাই যে প্রীতির সাথে গেম পার্লারে ছিল। তাহলে অভিজিৎ নিশ্চয়ই এর কোনো হাত আছে প্রীতির কিডন্যাপিং এর ব্যাপারে। তাহলে ওকে গিয়ে একবার গুড মর্নিং বলে আসি। যত তাড়াতাড়ি সম্ভব। পঙ্কজ, শোনো, বসো বসো, 5 মিনিট সময় আছে তোমার কাছে। নিজের মাথাটাকে কাজে লাগাও, দেখো কিছু মনে পড়ে কিনা। স্যার, হ্যাঁ দা, কি কিছু জানতে পারলে? স্যার আর একজন ভিকটিমকে পেয়েছি যার মৃত্যু রাজেশের মতো হয়েছিল। স্যার এই যে স্যার, এর নাম নীল। রাজেশের মতোই এর গলাটাও কাটা, আর হাতে আর পায়ে ওই দড়ির চিহ্ন ছিল। স্যার আম শিওর রাজেশ আর নীলও এই গেমটা শিকার হয়েছে। দয়া, স্যার এই রাজেশ আর নীলের ব্যাপারে সবকিছু জানতে হবে। এরা কে ছিল, কি করত, আর তাছাড়া এই দুজনে এই বিপজ্জনক খেলা কার সঙ্গে খেলতো। এদের এই গেম সম্পর্কে জানতে গেলে আমাদের এদের বোর্ডের খবর নিতে হবে। স্যার এই গলিটা। এই বাইকটাই স্যার, 9594। আপনারা কারা? শুভ আছে কি বাড়িতে? না, ও তো চলে গেছে। চলে গেছে? কোথায় চলে গেছে? অ্যাব্রড, পড়াশোনার জন্য। অ্যাব্রড? কালকে তো এখানেই ছিল, আজকে হঠাৎ করে অ্যাব্রডে চলে গেল। আপনি আমি শুভর মা হই। আচ্ছা আচ্ছা।
ওর হঠাৎ করে মনে পড়ে গেছে অ্যাব্রডে পড়াশোনা করতে যেতে হবে। ও তো এমনই। ও আমাকে ঠিক করে কখনো বলেইনি। ও আমাকে বলল ফার্দার স্টাডির জন্য আমাকে ফরেন ইউনিভার্সিটি যেতে হবে আর চলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে কোনো কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয়ই দিয়ে গেছে। আগে না, ও আমাকে কোনো নাম্বার দেয়নি। ও বলেছে ও নিজেই আমাকে ফোন করবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বলো। স্যার, আমরা রাজেশ আর নীল দুজনের রুমমেটের সাথেই কথা বলেছি। ইন্টারেস্টিং ব্যাপার হলো রাজেশ আর নীলের অনেক কিছুই কমন ছিল। যেরকম? যেমন দুজনেই ছিল স্ট্রাগলিং অ্যাক্টর এবং রোজ দিনই বিভিন্ন অডিশনগুলো অ্যাটেন্ড করতো। তার মানে এরা দুজন একে অপরকে চিনতো? না স্যার। স্যার, আশ্চর্যের ব্যাপার হলো যে এদের শেষবার তখন দেখা গিয়েছিল যখন এরা একটা ফিল্ম কোম্পানিতে একই জিনিসের দুবার অডিশন দিতে গেছিল। অডিশন দ্বিতীয়বার? হ্যাঁ স্যার, আর তারপরে ওদের সাথে কারোর দেখা হয়নি। পাওয়া গেল শুধু দুজনের লাশ। আচ্ছা, দুজনে একই প্রোডাকশন হাউসে গেছিল, খবরটা একদম পাকা? একদম সঠিক খবর স্যার, 100% ঠিক। আর এই রাজেশ ওর রুমমেটের থেকে জামা কাপড় চেয়ে চেয়ে পড়তো, এমনকি টাকার জন্য ও নিজের মোবাইলটা পর্যন্ত বেচে দিয়েছিল। তাই স্যার, যখন ওদের এই ফিল্ম কোম্পানি থেকে ফোন এলো ওরা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল। ওদের টাকার দরকার তো ছিলই, আর এরা কিছু কাজও পাচ্ছিল না। কোন প্রোডাকশন হাউস এটা? হ্যাঁ, এই দুজন তো এখানে এসেছিল অডিশনের জন্য। আপনি এদের দুজনকে দ্বিতীয়বার অডিশনের জন্য কেন ডেকেছিলেন? দ্বিতীয়বার? না না, আপনার নিশ্চয়ই কোনো কনফিউশন হচ্ছে। আমরা এখানে কাউকেই অডিশনের জন্য দ্বিতীয়বার ডাকিনি। কিন্তু আমরা তো ইনফরমেশন পেয়েছি যে আপনার কোম্পানি থেকে ওদের আবার অডিশনের জন্য ডাকা হয়েছিল। দেখুন, রাজেশকে কাল 2টো থেকে 4টের মধ্যে এখানে ডাকা হয়েছিল অডিশনের জন্য। আর অডিশনের পরেই দুজনে নিখোঁজ। আমরা রাজেশের লাশ পেয়েছি জঙ্গলে। লাশ? স্যার, আমি গ্যারান্টির সাথে বলছি স্যার, আমাদের অফিস থেকে এদেরকে স্যার কোনো কল যায়নি। স্যার, 1 মিনিট। এই দেখুন স্যার, এরা তো অলরেডি রিজেক্টেড হয়ে গিয়েছিল, কারণ এদের পারফরমেন্স আমাদের ভালো লাগেনি। তাহলে স্যার আমরা এদেরকে কেন ফোন করব? তার মানে খুনি প্রিম্যাজিকের অফিস থেকে ওদের দুজনকে ডেকেছিল। কিন্তু স্যার, এখান থেকে সে ফোনটা করবে কি করে? দেখুন, হয়তো এটা আপনার অফিসেরই কেউ, বা এখানে যারা অডিশন দিতে এসেছিল ওদের মধ্যে কেউ লুকিয়ে লুকিয়ে আপনার ল্যান্ডলাইন ইউজ করেছিল আর ওদেরকে ফোন করেছিল। না ম্যাডাম, আমি শিওর ওই দুজন আমাদের অফিসের ভেতর আসেইনি। স্যার, ওরা যদি এখানে না এসে থাকে তাহলে গিয়েছিল কোথায়? মনে হচ্ছে খুনি ওদেরকে দ্বিতীয়বার অডিশনের জন্য এখানে এই অফিস থেকেই কল করেছিল, কিন্তু এখানে পৌঁছানোর আগে ওরা অন্য কোথাও দেখা করেছিল। যদি দেখা করেও থাকে না, তাহলে দূরে কোথাও দেখা করেনি, অফিসের আশেপাশেই কোথাও দেখা করেছে, কারণ রাজেশের কাছে তো কোনো ফোনই ছিল না। স্যার, যদি এটাই হয়ে থাকে তো রাস্তায় সিসিটিভি ক্যামেরা। স্যার, এখানে তো একটাও ক্যামেরা নেই। পুরবি, এই অডিশন 2টো থেকে 4টের মধ্যে ছিল না? হ্যাঁ স্যার। তাহলে যদি খুনি রাজেশের জন্য অপেক্ষা করে 2টো থেকে 4টের মধ্যে, এখানেই নজর রেখেছিল পুরো টাইমটা। হ্যাঁ স্যার, কেননা খুনির তো জানা উচিত না যে ওরা 2টো থেকে 4টের মধ্যে কখন আসবে। আর স্যার, এমনিতেও বর্ষার সিজন, এটা রাস্তায় দাঁড়িয়ে নিশ্চয়ই অপেক্ষা করবে না, কোনো চায়ের দোকানে অথবা রেস্টুরেন্টে ঢুকে হয়তো অপেক্ষা করেছিল। হ্যাঁ ফ্রেডি, এমন একটা জায়গা থেকে যেখান থেকে এই গেট থেকে বাইরে আসা লোকটাকে পরিষ্কার দেখা যায়, যেমন ওই জায়গাটা। এই জায়গাটা একদম সঠিক। এখানে বসে দেখা যায় যে এই গেট থেকে কে আসতে যাচ্ছে। কি নেবেন স্যার? কিছু না, এটা বলো যে কালকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে কেউ এখানে এই টেবিলে বসে পুরো সময়টা ওই গেটের দিকে নজর রেখেছিল? আপনারা? সিআইডি। এখানে বসেছিল কেউ? হ্যাঁ, ও
4টে চা খেয়েছিল আর ওনাকে দেখে মনে হচ্ছিল উনি কারোর জন্য অপেক্ষা করছেন। তারপর তারপর একবারে উঠলো আর বাইরে পালিয়ে গেল। টাকা না দিয়েই? না স্যার, টাকা দিয়েছিল, 100 টাকা হয়েছিল, কিন্তু খুব কৃপণ, কখনো টিপস দেয় না। কখনো টিপস দেয় না মানে? ও আগেও এখানে এসেছিল? হ্যাঁ, ও তো এখানে আসা যাওয়া করে। তুমি চেনো ওনাকে? হ্যাঁ, এই যে সামনে বিল্ডিংটায় ফিল্ম কোম্পানি আছে না, ও তো ওখানে কাজ করতো। ওর নাম নন্দু ছিল স্যার। ওখানে কাজ করতো মানে? জানি না, ওকে একদিন হঠাৎ করে বার করে দিল। ঠিক আছে, থ্যাংক ইউ। ছুরিতে ধার দিন, পুরনো বটি নতুন করে নিন। ছুরিতে ধার দিন। স্যার, হ্যাঁ দয়া। আমরা প্রি ম্যাজিক ফিল্মস এর অফিসে গেছিলাম, ওখান থেকে এই নন্দুর নাম্বার তো পেলাম, চেষ্টা করছিলাম কিন্তু সুইচ অফ পাচ্ছি। ও হ্যাঁ পঙ্কজ, হ্যাঁ স্যার, শুভর মা এক্ষুনি বাড়ি থেকে বেরিয়েছে, হাতে একটা বড় ব্যাগ নিয়েছে স্যার। মনে হয় ওর মধ্যে শুভর জন্য খাবার আছে। ঠিক আছে, তুমি ওনাকে ফলো করতে থাকো, আমরা এক্ষুনি আসছি। স্যার, শুভর মা লুকিয়ে লুকিয়ে কোথাও যেন যাচ্ছেন, হয়তো শুভর সঙ্গে দেখা করতে। ফলো করতে থাকবে, তোমাদের নজর এড়িয়ে যেন ও না যেতে পারে। দাদা, এই ছুরিটা ঠিক করে দিন না। এখান থেকে সময় নেই আমার। দাদা, ছুরি ঠিক করে দাও। হ্যালো, এসিপি প্রদ্যুমান। আমি শুনেছিলাম যে আইনের শাসন অন্ধ হয়, আজ তো দেখেও নিলাম। যাকে তুমি পুরো শহরে খুঁজে বেড়াচ্ছ সে তো তোমার সামনেই আছে, কিন্তু তাকে তুমি দেখতেই পাচ্ছ না। কে বলছে? আমার সঙ্গে বন্ধুত্ব পরে করে নিও এসিপি, এখন তোমার প্রীতির ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। ও ওখানেই তোমার অফিসেই আছে। প্রীতি আমাদের অফিসে? তুমি কোথা থেকে বলছো? হ্যাঁ, প্রীতি কোথায়? এসিপি, তুমি আমাকে হতাশ করছো। ভাবো ভাবো। বস। হ্যাঁ, ডক্টর সালুকেও এসেছে। ওয়েলকাম ডক্টর সালুকে। দেখো, তোমার যাই দরকার আমাদেরকে বলো, আমরা দিয়ে দেব, কিন্তু প্রীতিকে ছেড়ে দেবে, কেমন? সেজন্যই তো আমি তোমায় ফোন করেছি এসিপি। যদি তুমি প্রীতিকে ফেরত পেতে চাও তাহলে আমার সঙ্গে একটা গেম খেলতে হবে। মৃত্যু নিয়ে খেলা তুমি বন্ধ করো, আর তুমি আমাদের কাছে ধরা দাও। প্রীতিকে ছেড়ে দাও, না হলে কিন্তু খুব আফসোস করবে। যদি তুমি খেলতে না চাও তাহলে প্রীতির সাথেও সেটাই হবে যেটা রাজেশ আর নীলের সাথে হয়েছিল। কোনোভাবেই না। ও তোমার কি এমন ক্ষতি করেছে? ওকে ছেড়ে দাও। আমি ছোটবেলা থেকে চোর পুলিশ খেলতে খুব ভালোবাসি। এবার মন দিয়ে শোনো, তোমাকে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে হবে, আর তার জন্য তুমি শুধুমাত্র 5 ঘন্টা পাবে। যদি তুমি 5 ঘন্টার মধ্যে 3টে প্রশ্নের ঠিক উত্তর দিয়ে দাও তাহলে প্রীতি তোমার কাছে সুস্থভাবেই পৌঁছে যাবে, কিন্তু তুমি যদি একটাও ভুল উত্তর দিয়েছো তাহলে আমি ওকে মেরে দেব তোমার চোখের সামনে। তুমি এমন কিছু করবে না, বুঝেছো? তাহলে প্রথম প্রশ্নের জন্য তৈরি তুমি? কি প্রশ্ন আছে তোমার? একটা মানুষের মৃতদেহ আর মৃতদেহের হাতে একটা বন্দুক। ওই লোকটার মৃত্যু সকাল 10টাতে হয়েছে, কিন্তু বিকেল 4টের সময় ও আরেকটা লোকের খুন করলো। কি করে? একটা মৃতদেহ কি করে খুন করতে পারে এসিপি?
ওই বাড়িটায় গেছিল স্যার। ওই জানলাটা দেখতে পাচ্ছেন? উনি ওই ব্যাগটা ভেতরে দিলেন। মনে হচ্ছে শুভ ভেতরেই আছে। যদি শুভ ভেতরে থাকে তাহলে বাঁচবে না। হ্যাঁ ফ্রেডি। ও নো। ঠিক আছে ঠিক আছে, আমরা দেখছি। কি হয়েছে স্যার? খুনি ওই গেমটা এসএপি স্যারের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে। যদি না খেলতেন তাহলে প্রীতিকে মেরে দিত। ও no! কিন্তু এতদিন দেখা গেছে যে গেম শেষ হওয়ার পরেও এমনিই মেরে দেয়। গেম শেষ হওয়ার আগেই ওকে ধরতে হবে। 5 ঘন্টা সময় দিয়েছে, তার আগেই আমাদের খেলা শেষ করে দিতে হবে। শুভ, অযথা কষ্ট করিস না, পালানোর কথা একদম ভাবিস না। প্রীতি কোথায়? বল, কি করেছিস তুই ওর সঙ্গে? আমি কিছু করিনি স্যার। স্যার আমি কিচ্ছু করিনি। বাজে কথা বলিস না। তুই প্রীতির বাড়ি থেকে পালাসনি? আমরা সবকিছু জানি তোমার ব্যাপারে। কোথায় ও? আমি প্রীতি ম্যাডামের বাড়ি গিয়েছিলাম। ওখানে পৌঁছে দেখি যে পুরো ঘর তছনছ হয়ে আছে। তখনই আমি কারুর আসার আওয়াজ পেলাম, আর আমি লুকিয়ে পড়লাম, আর সুযোগ বুঝেই ওখান থেকে পালিয়ে গেলাম। তুই যখন কিছু করিসনি তাহলে কেন পালিয়েছিলি? কারণ আমার জন্য একটা মানুষ মারা গিয়েছিল। আমি গেম খেলছিলাম, ওই গেমের লাস্ট স্টেজ পর্যন্ত পৌঁছেও গিয়েছিলাম, আর আমার জন্য ও মরে গেল। আমার সামনে ওর গলা কেটে দিল। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম স্যার। আর যখন প্রীতি ম্যাম ফাইনাল স্টেজে পৌঁছে গিয়েছিল তখন আমি বুঝে গিয়েছিলাম ওরা আমাকেও ছাড়বে না, আমাকেও মেরে ফেলবে। তোমায় মারবে কেন? কারণ প্রীতি ম্যাডামকে আমিই বলেছিলাম এই গেমটার ব্যাপারে। ওনাকে আমিই বলেছিলাম ইনভেস্টিগেশন করবার জন্য। আমি জানতাম না যে এসব কিছু হয়ে যাবে। আমি কিছু করিনি স্যার। কিন্তু এখন করবে। এই গেমের ব্যাপারে তুমি যেখান থেকে জানতে পেরেছো আমাদের ওখানে নিয়ে আর চলো। সেটা এক্ষুনি। প্রীতির কোনো ক্ষতি হতে পারে, তাই আমাদের কাছে একদম সময় নেই। আমি জানি মৃত্যুর পর মানুষ কি করে খুন করে। তাহলে তাড়াতাড়ি বলো সালুখে। রাইগার মর্টিস। হ্যাঁ ডক্টর সালুখে, মাঝে মধ্যে শরীরে টান পড়ার ফলে ঝটকা লাগতেই পারে। রাইগার মর্টিস, লাশের হাতে গান ছিল আর আঙ্গুল গানের ট্রিগারের ওপরে। যেই রাইগার মর্টিস সেটেল হয়, শরীরের সাথে সাথে আঙ্গুলও শ্রিঙ্ক করে, আর এই কারণে ট্রিগারের ওপর আঙ্গুলের জোর পড়তে থাকে, জোর পড়ে আর ট্রিগার প্রেস হয়ে যায়। ওয়েল ডান। কিন্তু তোমরা দুজনে অনেক সময় নিয়ে নিলে উত্তর দিতে। এখন তোমাদের হাতে কেবল 3.5 ঘন্টা বাকি। অতটা সময় আমাদের কাছে যথেষ্ট। তুমি প্রশ্ন করো। ওকে সিপি, অপেক্ষা করো। তাড়াহুড়ো ঠিক নয়। আমার দ্বিতীয় প্রশ্ন মন দিয়ে শোনো। একটা মানুষের গুলি লাগলো, কিন্তু গুলি ওর দেহের বাইরে বেরোলো না, ভেতরেই ছিল। কিন্তু এই গুলিটা কেউ খুঁজেও পেল না। তাহলে গুলিটা গেল কোথায়? আমার জানা আছে। বলো তাড়াতাড়ি। গলে গেছে। বরফের বুলেট ছিল ওটা। কি? আমি বলেছিলাম না তোমাদের তাড়াহুড়ো করা ঠিক নয়। এটা ভুল উত্তর ছিল ডক্টর সালুকে। তোমরা একটা সুযোগ হারিয়ে ফেললে। এবার শুধু একটাই সুযোগ বাকি। এদিকে স্যার, এখানে এই যে এই বোর্ড থেকে স্যার। স্যার এই নোটিশ বোর্ডে একটা প্যাম্পলেট আটকানো ছিল, যাতে গেমের সমস্ত ইনফরমেশন লেখা ছিল। কে আপনারা আর কি চাই এখানে? সিআইডি। তুমি কে? আমি এখানের ম্যানেজার। এনি প্রবলেম? এই বোর্ডে প্যাম্পলেট কে লাগায়? প্যাম্পলেট তো যে কেউ আসতে যেতে লাগাতেই পারে। ওপেন নোটিশ বোর্ড এটা।
আর তাছাড়া আমার কিছু ক্লায়েন্ট আছে যারা গেম প্রমোশনের জন্য বা গেমিং কনসোল বিক্রি করার জন্য এটাকে ব্যবহার করে। স্যার ওই যে দেখুন, শুধু নাম লেখা আছে, আর তো কিছু নেই। এই যে সিসিটিভি ক্যামেরা, এর ফুটেজ দেখবো আমরা। ইয়েস, শোনো, তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। ওই গুলিটা যে লোকটার লেগেছিল, সেই গুলিটা হাড় দিয়ে তৈরি ছিল, বোনস দিয়ে তৈরি। যেই ওই গুলিটা চালানো হয়, গুলি নিজের কাজ করে দেয়, আর সঙ্গে সঙ্গে শরীরের ভেতর যে হাড় ভেঙে গেছে তার সাথে মিশে যায়। প্রথমবার এরকম ইন্টেলিজেন্ট প্লেয়ার পেলাম, খুব আনন্দ হচ্ছে। এবার শুধু একটা প্রশ্ন। 1 ঘন্টা সময় আছে তোমার কাছে। এই হলো তোমার তৃতীয় আর শেষ প্রশ্ন। না না, কোনো প্রশ্ন করার আগে আমি প্রীতিকে দেখতে চাই, প্রীতির সাথে কথা বলতে চাই, প্রীতি কেমন আছে জানতে চাই। ঠিক আছে স্যার, এই কিছু পেপার পাঠাতে হবে, আর্জেন্ট আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ঠিক আছে? খালি হাতে ফিরে আসবে না। স্যার, যদি কোনো রকম ভাবে চালাকি করার চেষ্টা করো বা নিজেদের মুখ বাইরে খোলো, তাহলে এর গেম এক্ষুনি আমি ওভার করে দেবো। দেখো প্রীতি, এ তোমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করবে না তোমার, যতক্ষণ আমরা আছি, বুঝেছো? আমি এসিপি প্রদ্যুমান, সিআইডি থেকে। প্রীতি, তোমার কিচ্ছু হবে না। তুমি শুধু আমাদের প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেবে, ওকে? বাস, অনেক কথা হয়ে গেছে। আর এটা স্বাভাবিক যে তোমরা প্রীতিকে দেখতেই থাকবে, কারণ গেম শেষ হওয়া পর্যন্ত লাইভ টেলিকাস্ট চলতেই থাকবে। এবারে বলো, তোমার শেষ প্রশ্নটা কি? খুব মজার একটা প্রশ্ন এসেপি, মন দিয়ে শুনো। তোমাদের মধ্যেও কে যে মার্ডার করেছিল কিন্তু কখনো নিজের অপরাধ স্বীকার করেনি? কি বললে তুমি? অবাক হয়ে গেলেন এসিপি? সব অপরাধীদের তুমি শাস্তি দিয়ে বেড়াও, আর তোমার নিজের টিমে একটা খুনি লুকিয়ে আছে। কেউ যে করেছিল মার্ডার, কেন করেছিল? হতে পারে কোনো পার্সোনাল রিজন। অন্য কেউ করলে এতক্ষণে জেলের মধ্যে পৌঁছতো, কিন্তু ও তো সিআইডিতে না, কেউ সন্দেহই করলো না। আর আজও স্বাধীন। বাজে কথা বলছো তুমি, বাজে কথা। এখানে প্রত্যেকটা অফিসার তাদের জীবনের ঝুঁকি নিতে পারে, তবু কেউ কোনো অপরাধ করবে না, খুন তো দূরের কথা। তুমি আমাকে কি বলবে আমার অফিসারদের ব্যাপারে? আসলে তুমি প্রীতিকে ছাড়তেই চাইছো না, এই জন্য বাজে কথা বলছো তুমি। সাহস আছে তাহলে প্রীতিকে ছেড়ে দিয়ে দেখো। উত্তর আছে এসিপি, ওখানেই আছে, খোঁজো। হ্যাঁ মা, হ্যালো। এসব তুমি কি লিখছো? 0101 কি এসব? স্যার, আপনার মনে আছে প্রীতিকে বলেছিলাম আমাদের প্রশ্নের উত্তর 0 আর 1-এ দিতে? স্যার, প্রীতি কম্পিউটার সায়েন্সের টিচার, আর স্যার 0 আর 1 বেসিক্যালি একটা কোড ওয়ার্ড। হ্যাঁ মা,
না না, যখনই কাজ শেষ হয়ে যাবে আমি চলে আসবো। হ্যালো মা? কি হয়েছে পূরবী? স্যার, প্রীতি এখন 3 কিলোমিটার রেডিয়াসের মধ্যে আছে, যেখানে আমরা ওকে খুঁজছি। দয়াকে তুমি বলে দেবে। হ্যাঁ, যাও গিয়ে বলে দাও। হ্যাঁ পূরবী, কি? ও দ্যাটস গ্রেট। ঠিক আছে ঠিক আছে, প্রীতির লোকেশন পাওয়া গেছে। ও এই এরিয়াতেই আছে, খুব বেশি হলে 15 মিনিটের দূরত্ব। স্যার প্রীতির তো এখানেই থাকা উচিত স্যার, কিন্তু এখানে তো সব নর্মাল, এখানে তো সবাই গেম খেলছে। আমি শিওর যে প্রীতি এখানেই কোথাও আছে, হয়তো কোথাও লুকিয়ে রেখেছে। খুঁজে দেখি। স্যার স্যার এখান থেকে ওই গুপ্ত রাস্তাটা। তোমার সময় শেষ, তোমার গেম ওভার, আর এই মেয়েটারও গেম ওভার। প্লিজ ডোন্ট। কি হলো নন্দু? তুমি কে? আমি এখানের ম্যানেজার। বোর হয়ে গেছিলাম স্যার আমি। ওই এক পুরনো আজে বাজে আর্কেড গেম, ওই পুরনো টেকনোলজি। এখন গেমিং এ মজা কোথায় স্যার? বাস তাই আমি ভাবলাম যে এরকম একটা এক্সাইটমেন্টে ভরা কিছু করি, যাতে যাতে মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, গায়ে কাঁটা দিয়ে ওঠে। তাই আমি দেখতে চেয়েছিলাম যে যতটা উত্তেজনা আমার মধ্যে আছে, ততটা কি অন্যদের মধ্যে আছে? যতটা পাগল আমি, সেরকম কি কোনো পাগল আছে যে নিজের জীবন থেকে বোর হয়ে গেছে? কিন্তু স্যার, আমার গেম আপনারা মাঝখানেই পজ মেরে দিলেন। সত্যিটা আপনারা জানতে পেরে গেলেন। বাজে বকা বন্ধ করো। সত্যিটা হলো তুমি একজন ভয়ঙ্কর খুনি, ব্যাস। তার মানে তুমি নিরীহ লোকের জীবন নিয়ে খেলা শুরু করে দিয়েছিলে। কি ভেবেছিলে তুমি লোকেদের প্রাণ নেবে? তুমি নিজের এই বিপজ্জনক গেম চরিতার্থ করে যাবে? তুমি কেউ কিচ্ছু বলবে না, বেঁচে যাবে তুমি? এটা তোমার ভুল ধারণা। এবার জেলের গড়াদের পিছনে পৌঁছতে থাকবে, জেলের গড়াদের পেছনে, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত। আরে ফ্রেডি স্যার দাঁড়ান তো। আরে স্যার এভাবে চিটিং করবেন না। না, আপনি আগে রিস্টার্ট করুন। আপনি তখন থেকে চিটিং করছেন, এরকম করলে কিন্তু আমি খেলবো না। না আরে এসব কি হচ্ছে? হ্যাঁ, এখন পর্যন্ত যা হয়েছে তাতে পেট ভরেনি? তোমরা এখনো বাচ্চাদের মতন গেম খেলে যাচ্ছ? হ্যাঁ, আরে স্যার, এই গেমটার মধ্যে কিচ্ছু খারাপ নেই। যদি থাকতো না তাহলে আমরা ঝট করে ঠিক বুঝে ফেলতাম। আর স্যার আমরা ফট করে শুকেও নিতাম, কারণ স্যার আমরা সিআইডির লোক তো। এই জন্য তোমাদের রাখা হচ্ছে সিআইডিতে। শুকে ক্রাইম সলভ করবে এরা। কাজ করো।
আপনি কে? আমি সানি গেল। আমি ক্রাইম শুকতে পারি। ক্রাইম এখানে? হ্যাঁ, আমি একটা গাড়ি চুরি করার চোরকে খুঁজছি। আমি ওকে শুকতে শুকতে এখান অবধি চলে এলাম। আচ্ছা। সানি বাবু, তুমি ক্রিমিনালদের গন্ধ শুকে খুঁজে বার করো? হ্যাঁ মানে যেখানেই ক্রাইম হয় তুমি তা স্মেল পেয়ে যাও? হ্যাঁ, আমি ক্রাইম আর ক্রিমিনাল দুটোরই গন্ধ পেয়ে যাই। আমার ওই জন্য এক প্রমাণেরও দরকার হয় না, আর না ডক্টর শালুখের রিপোর্ট। এটা দারুণ ক্ষমতা বাবা। আমি তো নিজের গায়ে লাগানো সেন্টের গন্ধটা পর্যন্ত পাই না, আর তুমি ক্রিমিনালের সেন্টও শুকতে পারো? হ্যাঁ, যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে দেখুন আমার ফিল্ম স্নিফ রিলিজ হয়ে গেছে। ওখানে আমায় দেখে নেবে। তোমার ফিল্মের নামটা কি বললে? স্নিফ। স্নিফ? ওটা দেখে তোমরা আমায় সিআইডিতে নিয়ে নেবে। তাহলে আমরা সবাই নিশ্চয়ই গিয়ে তোমার ফিল্মটা দেখবো। স্নেপ, এবারে তুমি যাও আর কোণে কোণে শুকে ক্রিমিনালদের ধরপাকড় শুরু করে দাও, ওকে? আর যখন তুমি বড় হয়ে যাবে আমরা তোমার কাছে আসবো আর তোমাকে সিআইডিতে নিয়ে নেব, ওকে? এবার আমায় যেতে হবে। কতগুলো ক্রিমিনাল আমাদের সোসাইটিতেও গাড়ি চুরি করছে, আমাকে ওদের ধরতে যেতে হবে। ও, গুড লাক। সেম টু ইউ। থ্যাংক ইউ। স্বাভাবিক অবস্থায় নেই, প্রপার ইনভেস্টিগেশন করার ব্যাপারে। আর অভিজিৎ, দয়া, ডক্টর কেশবের ইনভেস্টিগেশন আমরা করব। শালুখে, দেখো, আমার কথাটা শোনো। আমি জানি ডক্টর কেশব তোমার খুব কাছের বন্ধু ছিলেন, আর তুমি সিআইডির প্রসিডিওরটা তো জানো। আমার কথা শোনো, অভিজিৎ দয়ার সঙ্গে বসো আর কেশবের ব্যাপারে যা কিছু জানো সব কিছু বলে দাও ওদের। হয়তো উনি এমন কিছু কথা বলেছিলেন যেটা আমাদের কেস সলভ করতে কাজে লাগবে। আরে ভাই, তুমি প্লিজ শালুখে, আমার কথাটা শোনো। ওকে। দেখ পঙ্কজ, কেশববাবু যে হসপিটালে কাজ করতেন ওখানে গিয়ে জিজ্ঞাসা করো খুব ভালো করে, দেখো কিছু পাওয়া যায় কিনা। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের চাই। না পুরবি, না। কি কিছু পেলে? স্যার, কেশব বাবুর ফোন রেকর্ডে কিছুই নেই। কোনো হুমকির এসএমএস, কোনো রকম আনইউজুয়াল ফোন কল, কোনো রকম আনইউজুয়াল জিনিস কিছু নেই। ভাই আমি বলছি, কেশব একজন সহজ সরল লোক ছিল, শুধু নিজের কাজের দিকে মন ছিল, কারোর সঙ্গে কোনো গন্ডগোল ছিল না, ওর কোনো শত্রু থাকতেই পারে না। স্যার, হসপিটাল থেকে কিছু পাওয়া যায়নি? ফেডরিক আর পঙ্কজ ওরাও দুজনে কিছু পায়নি। হ্যালো সালুখে, সালুখে, কেমন আছিস ভাই? চিনতে পারছিস? কে বলছো? আরে আমি হলাম তোর পুরনো বন্ধু। সালুখে, তুই তোর বন্ধুকে ভুলে গেলি? চল, কোনো ব্যাপার নয়, কিন্তু আমি আমার বন্ধুকে কিন্তু ভুলিনি। আমার উপহারটা পেয়েছিস তুই? ওই লাশ। কে তুমি? আর তুমি কেশবকে কেন মেরেছো? আবারও ভুল প্রশ্ন করলি সালুখে। ভুল কেন নয়, তোর তো প্রশ্ন করা উচিত ছিল কেশবকে আমি কিভাবে মেরেছি। আরে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। তুই এমনিও ধরতে পারবি না, তুই তো এমনিতেই টাইম ওয়েস্ট করে যাবি অ্যানালাইসিস আর থিওরির মাধ্যমে। বোম ব্লাস্টের ব্যাপারে খোঁজ খবর পেলি তুই? হ্যাঁ, বাথটাবের জল পরীক্ষা করেছিস? আর কেশবের শত্রুর নাম লিস্ট করেছিস? এখনো করিসনি? তাড়াতাড়ি কর সালুকে, কি করছিস তুই? আমি তোমাকে। স্যার, নন ট্রেসেবল ফোন ছিল, মাল্টিপল লোকেশনস। ও মাই গড। ডক্টর সালুখে, আপনি এই লোকটার আওয়াজ চেনেন? না, আমি বুঝতেই পারছি না কে ফোন করছে। এ আমাকে নিয়ে ঠাট্টা করছে, এ মনে করছে আমি কোনো সূত্র খুঁজেই পাবো না। হিন্টস তো দিয়ে দিয়েছে শালুখে, ও তো মজা পাচ্ছে, কিন্তু না চাইতেই ও আমাদের দুটো ক্লুজ দিয়েছে। এক নম্বর, ও তোমাকে আগে থেকেই চেনে, আর নাম্বার 2, ও এই বাথটাবের ব্যাপারে সমস্তটাই জানে। কিন্তু আমার শত্রু কে আছে ভাই? স্যার, যে কেউ হতে পারে। আপনি এত ক্রিমিনালকে জেলে পাঠাতে সাহায্য করেছেন। এ আমার থেকে কি চায়টা কি? প্রতিশোধ। ও তোমার কাছে প্রতিশোধ নিতে চায়। কিন্তু স্যার, আমরা জানতে পারবো কিভাবে এটা কে? পুরোবি অপরাধী চুপ করে থাকতে পারে, কিন্তু ওর করা অপরাধ কোনোদিন নীরব থাকবে না। ওই বাথটাবের ব্যাপারটা খুব ভালো করে তদন্ত করো। কেশবের মৃত্যুর রহস্য ওই বাথটাবেই আছে।
আপনারা এই বাথটবটা কোথা থেকে কিনেছিলেন? কেশব কিনেছিল আমাদের বিবাহবার্ষিকীর উপহার। কোথা থেকে কিনেছিল তা তো আমি জানি না। আপনার হাজব্যান্ডের রেকর্ডে ক্রেডিট কার্ড স্টেটমেন্টে কোনো টাব কেনার কোনো ট্রানজাকশন তো নেই। উনি হয়তো ক্যাশ টাকায় কিনেছিলেন এটা। এটার বিল বা রিসিট কিছু আছে আপনার কাছে? বিল হয়তো ড্রয়ারে আছে। শালুকে দাদা, কিছু জানা গেল কি হয়েছিল, কেমন করে হলো? না মানুষ, আমরা খোঁজ করছি, কিন্তু তুমি চিন্তা করো না, কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পাবো। এসব কি করে যে হলো? আচ্ছা শোনো, আমি টপটা তো নিয়ে যাচ্ছি না, কিন্তু এই টপটার ওয়াটার হিটারটা আমি ল্যাবে নিয়ে যাচ্ছি। ওটাকে চেক করব আর জানতে পারা যাবে যে ওখানে কোনো প্রবলেম ছিল কিনা। ঠিক আছে, নিয়ে যান, কিন্তু ওই টবে কোনো সমস্যা ছিল না, শুধু সামান্য প্রবলেম ছিল। প্রবলেম কি? কি প্রবলেম ছিল? স্যার, কিছুদিন আগে আমাদের ইলেকট্রিসিটি সাপ্লাইতে ভোল্টেজ প্রবলেম হয়েছিল, যার কারণে কিছু ইলেকট্রনিক জিনিসেও ফল্ট চলে এসেছিল। আর স্যার, টবেও ফল্ট এসেছিল। আচ্ছা তাহলে ঠিক কে করেছিল? কেশব শোরুমে ফোন করেছিল, তারপর একজন টেকনিশিয়ান বাড়িতে এলো। তিনি কি এসে রিপেয়ার করে দিয়েছিলেন? হ্যাঁ, একদম ঠিক করে দিয়েছিল। অ্যাকচুয়ালি এখন মনে পড়ছে যে ওটা রিপেয়ার করার পর প্রথমেই কেশব ইউজ করেছে। ভিসাজ সেরামিক্স। হ্যাঁ স্যার, আমি ভূষণ, আই এম দ্য স্টোর ইনচার্জ। হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? দেখুন, আপনাদের এখান থেকে কেনা একটা বাথটবে একটা লোকের মৃত্যু হয়েছে, সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনাদের এখানে কোনো কমপ্লেন এসেছিল কি ডক্টর কেশবের ওখান থেকে? ডক্টর কেশব? হ্যাঁ স্যার, করেছিল। তো কমপ্লেন আসার পরে আপনারা কি করেছিলেন? আমাদের কোম্পানির প্রোটোকল অনুযায়ী আমি কোম্পানির আউটলেটে আমি সমস্ত জানিয়ে দিয়েছি, আর ওরা ওখান থেকে এসে টেকনিশিয়ান রিক্রুট করে প্রবলেমটা সলভ করার জন্যে। এই বাথটাবটার ব্যাপারে আপনি আমাদের কিছু বলতে পারেন? কিভাবে কাজ করে ওটা? শিওর স্যার। নবী স্যার, এক মিনিট প্লিজ। স্যারকে বলে দাও বাথটবের ব্যাপারে। হ্যালো স্যার। স্যার, এটা স্টেট অফ দ্য হার্টের বাথটাব। মার্কেটে যা পাওয়া যায় তার থেকে এই বাথটাবটা বেশি অ্যাডভান্স। স্যার, এর মধ্যে একটা মেটাল রড থাকে, যার মাধ্যমে টেম্পারেচারটা বাড়ানো আর কমানো যায়, আর তার দরুন আপনি ঠান্ডা আর গরম জল পেয়ে থাকবেন। ইজ ইট পসিবল যে কোনো কারণে এই টাবটা ব্লাস্ট হয়ে যায়? ব্লাস্ট? না স্যার। না, কোনো টেকনিক্যাল প্রবলেমও তো হতে পারে। না স্যার, এর ডিজাইনটা এমনভাবে বানানো হয়েছে তাতে ব্লাস্ট হতেই পারে না। স্যার, এর মধ্যে হিটিং আর কুলিং টাইম একেবারে আলাদাভাবে তৈরি, যাতে একটা রডের মধ্যে দিয়ে জল যায়। যদি কারোর এক্সট্রা হট আর এক্সট্রা কুল জল দরকার, তখন এই রডটা কাজ করা বন্ধ করে দেয়, আর তারপরে জল ওয়াটার ট্যাঙ্ক থেকে অ্যাক্টিভেট করা শুরু করে। স্যার, এসব স্যারের ব্যাপারে শুনে খুব খারাপ লাগছে। উনি আমাদের প্রথম কাস্টমার যিনি এই ধরনের বাথটাব কিনেছিলেন। দুজন কাস্টমার? হ্যাঁ স্যার, কেশব স্যারের সাথে এসেছিলেন এবং তিনিও ডক্টর ছিলেন। ওনার ডিটেলস পেতে পারি? শিওর স্যার। ডক্টর অশোক, খৈতান রোড, বাংলো সি, 165। স্যার, কাকতালীয়ভাবে দুজনে একই দিনে কিনেছিলেন, আর দুজনের সমস্যা একই সময়ে হয়েছিল। ডক্টর অশোকের ওখান থেকেও ফোন এসেছিল? হ্যাঁ স্যার। কোন টেকনিশিয়ান ওখানে গিয়েছিল? স্যার, সে তো ফ্যাক্টরি থেকে জানা যাবে। আপনাদের ফ্যাক্টরি কোথায়? হ্যাঁ অভিজিৎ। ডক্টর সালুকে, ওই হট টাবটা এই ডক্টর ছাড়া আরেকজন ডক্টরও কিনেছিলেন। কে? ডক্টর অশোক। ডক্টর অশোক? আরে ভাই, ও তো আমার কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। আপনার ব্যাচমেট স্যার। স্যার, আমরা যাচ্ছি ডক্টর অশোকের বাড়িতে, কিন্তু উনি ফোন তুলছেন না। ফোন ধরছে না? ঠিক আছে, আমি ট্রাই করছি। ওকে। কি হয়েছে সালুকে? হ্যাঁ, বাস ওই অভিজিতের ফোন ছিল। ও বলছিল যে ডক্টর কেশবের সঙ্গে সঙ্গে ডক্টর অশোকও একটা বাথটব কিনেছিল। আমি একটা কাজ করছি, অশোকে ট্রাই করছি। হ্যাঁ। স্যার, আপনি এসে গেছেন? আমি না মেয়েটাকে আনতে একটু স্কুলে যাচ্ছিলাম। আমি খাবার বানিয়ে দিয়েছি আর ঘরও পরিষ্কার করে দিয়েছি, সব কাজ করে দিয়েছি। আপনার ওই ঠান্ডা জলের টব আছে না, ওটাও ভরে রেখে দিয়েছি। আমি যাব স্যার, খুব দেরি হয়ে যাচ্ছে। কালকে সময় মতো চলে এসো। ঠিক আছে স্যার, আমি যাই।
অশোকবাবু, অশোকবাবু, স্যার ওনার গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে, ভেতরেই থাকবেন। তাড়াতাড়ি দরজাটা খোলো। ও নো, অশোকবাবু, অশোক ডক্টর কেশবের সঙ্গে হয়েছিল। এনার পিঠে তো কোনো আঘাতের চিহ্ন নেই। স্যার মেঝেতেও কিন্তু অত বেশি জল নেই। মাই গড, এর মানে হলো এখানে কোনো ব্লাস্ট হয়নি, এনার মৃত্যু অন্য কোনো কারণে হয়েছে। ডক্টর সালুকে বলতে হবে যে ওনার আরো একজন বন্ধু মারা গিয়েছেন। মাই গড, আজকে এখানে কি হয়েছিল, যা দেখেছিলেন সবটাই বলবেন। স্যার আজকে আমার ছেলেকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি নিয়ে আসার কথা ছিল, তো আমি তাই ভাবলাম আজকে তাড়াতাড়ি বাড়ির সব কাজ করে ফেলি, যাতে স্যার আসলেই আমি তাড়াতাড়ি আমার ছেলেটাকে নিয়ে আসতে পারি। আমাদের স্যার ঠান্ডা জলে স্নান করতে খুব ভালোবাসতেন স্যার, সেই জন্য আমি তাড়াতাড়ি বাথটবে ঠান্ডা জল ভরে দিয়েছিলাম, যাতে স্যার আসে আর আমাকে তাড়াতাড়ি চলে যেতে দেয়। ওই টাবে ঠান্ডা জল আপনি দিয়েছিলেন? কিভাবে, এটা কিভাবে করেছিলেন? স্যার আমি টবটা জলে ভরে দিয়েছিলাম, জল ঠান্ডা করার জন্য রিমোটের সবুজ বোতামটা টিপে দিয়েছিলাম, ব্যাস। মনে হচ্ছে ওই ঠান্ডা জলেই অশোকবাবুর প্রাণটা গেছে। বডিটা অনেক ঠান্ডা ছিল। আমি ভেবেছিলাম এতদিন পরে স্যার ঠান্ডা জলের টবে বসলে ভালো লাগবে স্যারের। অনেক দিন পর? তার মানে? স্যার আসলে টবটা কিছুদিন ধরে খারাপ ছিল, বোধহয় কিছু কারেন্টের সমস্যা হয়েছিল। ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন, যেরকম ওনার বাড়িতেও হয়েছিল। তার মানে নিশ্চয়ই কেউ দুজনেরই বাড়ির ইলেকট্রিক বক্সে কিছু একটা গন্ডগোল করেছে। টেকনিশিয়ানদের ফ্যাক্টরি থেকে তো পাঠানো হয়, ওখানে গিয়ে দেখতে হবে। এক্সকিউজ মি। ইয়েস স্যার। এখানকার ঠিকানা ভিসা স্টোরের ম্যানেজারই আমাদের দিয়েছেন। আমরা সিআইডি থেকে একটা কেসের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। কি ধরনের কেস স্যার? অ্যাকচুয়ালি ভিসা স্টোরে গত কয়েকদিনের মধ্যে দুটো কমপ্লেন এসেছিল। ওই যে বাথটাব আছে না, মানে হট বাথটাব, ওর মধ্যে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল। দুজন বাথটাবের ওনারদের মৃত্যু হয়েছে। ডেথ? আর হয়তো ওনাদের দুজনের বাড়িতেই আপনাদের এখান থেকে একই টেকনিশিয়ান গেছিল। তাকে একটু ডেকে দিন। শ্যাম গেছিল। 1 মিনিট, আমি ওকে ডাকছি। হ্যালো, শ্যামকে একটু আমার কেবিনে পাঠাবেন। স্যার শ্যাম 2-3 দিন ধরে আসেনি, আর ওনার ফোনও বন্ধ। ওকে স্যার, শ্যাম কদিন ধরে আসছে না, আর ওর ফোনটাও সুইচ অফ আছে। এই দুটো জায়গা থেকে শ্যামই গিয়েছিল? হ্যাঁ স্যার, দুটো জায়গাতে শ্যামই গেছিল। যেহেতু আমাদের কাস্টমার্স লিমিটেড আর কমপ্লেন্ট তো একেবারেই আসে না, তাই আমাদের একজন টেকনিশিয়ানই সব জায়গাতে যায়। আপনি ওর অ্যাড্রেসটা আমাদের দিন। হ্যাঁ স্যার। সারিকা, কি জানতে পারলে? স্যার এটা ডক্টর অশোকের পোস্টমর্টেম রিপোর্ট। মৃত্যুর কারণ হাইপোথার্মিয়া, মানে কোনো বিশেষ কারণে বডি টেম্পারেচার হঠাৎ করে একদম কমে যাওয়া। মানে ডক্টর কেশবের যেভাবে মৃত্যু হয়েছিল তার ঠিক উল্টোটা? এরকমই কিছু। শকের কারণে বডি হিট ইনস্ট্যান্টলি কমে গিয়েছিল। জল যখন এত ঠান্ডা ছিল, তাহলে ডক্টর অশোক কেন জলে নামলেন আর চট করেই বা কেন উঠলেন না? স্যার এটা আমিও বুঝতে পারছি না, আর স্যার ও নন। শাহরুখে কি হচ্ছে? হ্যাঁ বস, এই দুটো ওয়াটার ট্যাঙ্কে খুলে আমি খুব ভালো করে পোস্টমর্টেম করে দেখেছি। তারপরে স্টেট অফ দ্য আর্ট, একদম লেটেস্ট আর মডার্ন। এই দুটোতেই জল গরম হতে পারে, আবার ঠান্ডাও হতে পারে। তার মানে ডক্টর সালুখে খুনির টাবের সুবিধাটা নিচ্ছে। টাবগুলো নিয়ে নিশ্চয়ই কিছু একটা বুদ্ধি লাগিয়েছে। কারচুপি হয়েছে ফ্রেডি বস, কারচুপি হয়েছে, কিন্তু টাবের সঙ্গে নয়। কারচুপি এই ট্যাঙ্ক দুটোর সঙ্গে। ওয়াটার ট্যাঙ্কস মানে রিমোট প্রেস করলেই এক্সট্রা হট বা এক্সট্রা কোল্ড হয়ে যায়। একদম ঠিক বস। কেশবের কেসটায় ওর ওয়াটার ট্যাঙ্কটা ব্লক হয়ে গেছিল, কেউ একজন ব্লক করে দিয়েছিল।
ওর নবটাকে ঘুরিয়ে, যাতে ওই ট্যাঙ্কে জল না যায়। একদম ঠিক। আর তারপর ওই ট্যাঙ্কে জলের জায়গায় খনি অন্য কিছু রেখে দিয়েছিল। কি রেখেছিল সেখানে? এইটা, এই সিলিন্ডার। বস, এই সিলিন্ডারটা এমন কিছু ছিল, যখনই ও ওয়াটার ট্যাঙ্কের এই গরম হওয়া সুইচটা টেপে এই সিলিন্ডার থেকে কিছু বেরোয়, টবে যায় আর বুম, একদম ব্লাস্ট। কিন্তু কথা তো ওটাই ডক্টর সালুকে, সিলিন্ডারের মধ্যে কি এমন ছিল যে ব্লাস্ট হলো কিন্তু কোনো ক্ষতি হলো না, শুধুমাত্র কেশব বাবু জীবন চলে গেল? সেইটা তো জানতে পারছি না দয়া, সেইটাই জানতে পারছি না। কিন্তু একটা বিষয়, এই সিলিন্ডারটা বিশেষভাবে তৈরি। যতই টেম্পারেচার বেশি হোক না কেন, এই সিলিন্ডারটা সহ্য করতে পারে। দেখো সালুকে, মানলাম ডক্টর কেশবের মৃত্যু এভাবে হয়েছে, কিন্তু ডক্টর অশোকের মৃত্যু কিভাবে হয়েছে? ওইভাবে যেভাবে কেশবের মৃত্যু হয়েছে। এর ওয়াটার ট্যাঙ্কটাও আমি চেক করেছি, কিন্তু এর ওয়াটার ট্যাঙ্কটার মেকানিক্যাল সিস্টেম এমন ভাবে বদলেছে, এর ওয়াটার ট্যাঙ্কের জলটা একদম ঠান্ডা হয়ে যায়, 0 ডিগ্রির নিচে। ও, সেই একই কথা বলছো। যদি জলটা এতটাই ঠান্ডা ছিল, তাহলে ডক্টর অশোক জলে কেন ছিলেন? উঠে এলেন না কেন? সেইটাই তো বুঝতে পারছি না ভাই, আমি কিছুতেই বুঝতে পারছি না ও বেরোলো না কেন। হ্যাঁ, কিন্তু খুনি যদি চাইতো তাহলে ডক্টর কেশব আর ডক্টর অশোককে একইভাবেই তো মারতে পারতো। কিন্তু একজনকে গরম জলে আর আরেকজনকে ঠান্ডা জলে কি প্রমাণ করতে চাইছে ও? আমাকে অপমান করতে চাইছে, এ আমার ক্ষতি করতে চাইছে, আর এটা প্রমাণ করতে চাইছে যে ডক্টর সালুকে কোনো কাজের নয়। কি হয়েছে স্যার, সব ঠিক আছে তো? এই শ্যামকে কবে থেকে চেনেন আপনি? অনেক দিন হয়ে গেল, খুব ভালো ছেলে ও। ভাড়া সবসময় সময়তে দেয়, কখনো কোনো কমপ্লেনও নেই, কোনো সমস্যাই নেই। আর মা বাবাকে তো খুবই ভালোবাসে। কিন্তু হ্যাঁ, আজকালকার ছেলেমেয়েরা তো... আসলে শ্যামের সাথে কিছু কাজ ছিল আমাদের। আপনি ওকে লাস্ট কবে দেখেছিলেন? সেটা তো ঠিক মনে নেই, কিন্তু ইটস ওকে। এই দেখো, এনাদের তিনজনের ফটো এনার ঘরে রয়েছে। কোইন্সিডেন্স তো হতে পারে না। মনে হয় আপনার এই ভালো ছেলে কোনো খারাপ কিছুর সাথে জড়িয়ে পড়েছে। ওর মা বাবার নাম্বার আছে আপনার কাছে? কি হতে পারে ওই সিলিন্ডারে? জানি না কেন, জানি না কেন আমার মনে হচ্ছে যে সত্যিটা আমার চোখের সামনে আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যালো হ্যালো ডক্টর সালুকে, কে বলছো? আরে এত রাত হয়ে গেছে, আপনি এখনো ঘুমোননি? তোমাকে যতদিন না ধরতে পারছি না, আমার ঘুম আসবে না। আরে রে 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 রে, আপনি মনে হয় খুব বেশি টেনশন করে ফেলছেন। এত স্ট্রেস কিন্তু শরীরের পক্ষে ভালো না সালুকে। আরে আমার কথা শুনুন, এক্ষুনি বাড়ি যান আর বাথটাবে গিয়ে রিল্যাক্স করুন। সব ক্লান্তি ভাব দূর হয়ে যাবে। আপনার বাড়িতে বাথটাব তো থাকবেই, নাকি আমি পাঠিয়ে দেবো? তুমি যেই হও না কেন, আমি তোমাকে ছাড়বো না। তুমি আমার বন্ধুদের খুন করেছো, আমি তোমাকে ছাড়বো না, মনে রেখো, আমি তোমাকে ছাড়বো না। ও, তাহলে আপনি জানতে পেরে গেছেন যে আপনার বন্ধুর মৃত্যু আমারই কারণে হয়েছে। কিন্তু এই ব্যাপারটা আপনি প্রুভ কিভাবে করবেন? তো শত্রুতা আমার সঙ্গে, তো আমার সঙ্গে বদলা নেই। আমার বন্ধুদের কেন মারছিস তুই? আমাকে মার না, মেরে সামনে আয়। যতদিন আমি আছি তোকে আমি নিশ্চিন্তে ঘুমাতে দেব না, বুঝেছিস? তুই চাইলে যেখানে খুশি লুকোতে পারিস, কিন্তু সালুকে তোকে খুঁজে বার করবেই, বুঝলি? আমি তোকে খুঁজে বার করবই। আরে লুকোতে গিয়ে যায়, আমি তো রোজ আপনার জন্য অপেক্ষা করছি, সেই একই জায়গা। কোন জায়গায়? কাম অন ডক্টর সালুকে, আপনি সিআইডির ফরেনসিক এক্সপার্ট। এইটুকুনি তো খুঁজে আপনি বার করেই ফেলতে পারবেন। আর যখনই জানতে পেরে যাবেন, চলে আসবেন একা একা। আর এটাও মাথায় রাখবেন, সিআইডিতে আপনার অনেক বন্ধু রয়েছে। হ্যালো, মিস্টার ভোসলে,
হ্যাঁ বলছি। আপনি শ্যামের বাবা না? হ্যাঁ। আসলে আমি সিআইডি থেকে বলছি। আসলে আমাদের শ্যামের ব্যাপারে কিছু কথা ছিল। দেখুন, আমাদের মনে হয় শ্যামের জীবনে ঝুঁকি আছে। এসব আপনারা কি বলছেন? দেখুন, আপনি ভয় পাবেন না, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। আমাদের শুধু এটা বলুন যে ও আছে কোথায়। ম্যাডাম, আমি তো কিছুই জানি না যে ও কোথায় গেছে। আপনি কিছু জানেন না? ঠিক আছে, যদি ও আপনাদেরকে ফোন করে বা ওর ব্যাপারে আপনি কিচ্ছু জানতে পারেন, আমাদেরকে এই নাম্বারে ফোন করে জানাবেন। ম্যাডাম, আমার ছেলের কোনো বিপদ হবে না তো? ওর কিচ্ছু হবে না। আপনি একদম ভয় পাবেন না, আমরা ওর কোনো ক্ষতি হতে দেব না। থ্যাংক ইউ স্যার। ওর বাবা তো বেশ ভয় পেয়ে আছে। যদি সন্তান এরকম হয় তাহলে মা বাবার ঘুম তো চলে যাবেই। কি মনে হয় ও সব জায়গা বাদ দিয়ে এইখানে এসে লুকিয়ে থাকবে? এই বিল্ডিং এর সেক্রেটারি পূরবীকে যা বলেছিল, যদি ওটা ঠিক হয় তাহলে এই শ্যাম তো মা বাবার থেকে দূরে যাবে না। কতদিন লুকিয়ে থাকবি? একবার তোকে হাতের মুঠোয় পাই, কতদিন লুকিয়ে থাকবি তুই? কোথায় গিয়ে লুকোবি? লুকোবি? আন্ডারস্ট্যান্ড? নুন নুন ওকে? আই এম ওকে। আমি ব্লাস্টের সূত্র খুঁজে পেয়েছি। ইউ নো, সল্ট ওয়াটার, নোনা জল। এত টেনশনের মধ্যে আমার মাথায় তো এটাই আসেনি তারিকা যে নোনা জল দিয়েও ব্লাস্ট করানো যায়। ওই কেশবের বাথরুমের মধ্যে আমরা কোনো প্রমাণ পাইনি, কিন্তু তারিকা প্রমাণ আমাদের চোখের সামনে ছিল। ওই জলের মধ্যে উনি খুব চালাক, ও জলের বেসিক প্রপার্টিটা কি ব্যবহার করেছে। আই গট ইট। মানে ওই হিটারে জলে গোলা নুন ছিল? এক্স্যাক্টলি। আর যখনই ওই হিটারের নুন জলটা পাইপের মধ্যে দিয়ে এসে সাধারণ জলের সঙ্গে মিশলো আর বম, ব্লাস্ট। কেশব বাবুর মেরুদণ্ডের হাড়ে ঠিক নিচে, সেই জন্যই হাড়টা ভেঙে গিয়েছিল। এক্স্যাক্টলি। কিন্তু স্যার, ডক্টর অশোক ওনার জল, আই নো ইট। এবার আমি বুঝতে পেরেছি। স্যার, হয়ে গেছে এক্সপেরিমেন্ট? অলমোস্ট হয়ে গেছে তারিকা। এই দেখো,
এই যে বোতলের জলটা আমি 3 ঘন্টা ধরে ফ্রিজের মধ্যে রেখে এই জলের টেম্পারেচার 0 ডিগ্রিরও নিচে নামিয়ে এনেছি। তাহলে এটা এখনো জল কেন, মানে বরফ কেন হলো না? এইটাই তো ট্রিক তারিকা, এইটাই তো ট্রিক। 0 ডিগ্রি টেম্পারেচারের নিচে যাওয়া সত্ত্বেও জলের বেশিটা জলই রইল ততক্ষণ যতক্ষণ ওতে কোনো ঝাঁকুনি না লাগে। 1 মিনিট দেখো। এই দেখো তারিকা, এই দেখো, এবার বোতলে জল আর জল রইল না, বরফ হয়ে গেল। বরফ। এইটাই হয়েছিল তারিকা, এইটাই হয়েছিল অশোকের সঙ্গে। এইরকমই হয়েছিল যখন ও ভরা বাথটবের মধ্যে ঝাঁপ দিয়েছিল। আর ওই ধাক্কাতে ইনস্ট্যান্টলি জলটা জমে গিয়েছিল। এক্স্যাক্টলি। তার মানে ওই খুনি ডক্টর অশোককে বরফের সুইমিং পুলে আটকে দিয়েছিল। হ্যাঁ তারিকা। বেচারা অশোক শুধু শুধু বেঘরে মারা গেল, জল থেকে বাইরে আসতেও পারল না। আই এম সরি দোস্ত, তোমাদের আমি কোনো সাহায্য করতে পারলাম না। তোমাদের খুনি এখনো জীবিত। কিন্তু বন্ধু, আমি সালুকে প্রমিস করছি, একদিন না একদিন ওই শয়তানটা গারদের পেছনে থাকবে। তারিকা, খুনি বলেছিল আমার অপেক্ষায় থাকবে, তার মানে ও চায় যে আমি ওর সঙ্গে দেখা করি। কিন্তু আপনি খুনি পর্যন্ত পৌঁছাবেন কি করে? আমি জানি এই মুহূর্তে ও কোথায় Really? আছে। আমি সবাইকে এক্ষুনি ফোন করে জানাচ্ছি যে উনি। না তারিকা, না। খুনি আমার সঙ্গে একা দেখা করতে চায়। কিন্তু স্যার। হ্যাঁ, খুনি আমার সঙ্গে একা দেখা করতে চায়। এই কাজটা আমাকে একাই করতে আরে হবে। স্যার, হোয়াট ইউ ডুইং? আরে ডোন্ট টাচ মাই ফোন। আমার ফোন নিয়ে কেন যাচ্ছেন স্যার? স্যার শুনুন, স্যার 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 দরজা খুলুন। আপনি লক করে ডোন্ট দিয়েছেন। প্যানিক তারিকা, ডোন্ট প্যানিক। আই উইল বি অলরাইট। আমি এক্ষুনি ফিরে আসবো। ফরেন্সিক রিপোর্টটাও তো ঠিকই আছে, অথচ আজ পর্যন্ত আমরা কোনো রাস্তা খুঁজে পেলাম না। দুটো বাথটবের প্রবলেম একই ছিল, শ্যামের কাছাকাছি আমরা পৌঁছে গিয়েছিলাম, অথচ শ্যামই উধাও। সবকিছু যেন এসে একই জায়গায় মিট করছে এই বাথটবে। এই বাথটব বাথটব $5,00,000 দামের বাথটব। 5 লাখ টাকা। $80,000 দামের বাথটব। মাই গড, আমাদের ইনভেস্টিগেশন ভুল পথে এগিয়ে যাচ্ছে। স্যার স্যার সারিকা, স্যার, তুমি এখানে কি করছো? স্যার, সালুকে স্যার কিলারকে মিট করতে গেছে। কোথায়? আমি জানি না স্যার, আমি ওনাকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম। উনি আমাকে রুমে লক করে দিয়েছিলেন স্যার, আর সেখান থেকে আমি কিভাবে বেরিয়েছি আমি জানি। হ্যালো অভিজিৎ, শাহরুখের জীবন বিপন্ন। ও একা খুনির সঙ্গে দেখা করতে গেছে, বুঝেছো? তোমরা বেরিয়ে এসো হাইওয়েতে, আমি তোমাদের ওর লোকেশন বলছি। শাহরুখের ফোন আমি এক্ষুনি ট্র্যাক করছি। শাহরুখে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের দিকে যাচ্ছে, সান্টা ক্রুজের দিকে। ওকে স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, যে শ্যাম একের পর এক প্রমাণ রেখে যাচ্ছে যাতে ডক্টর সালুকে ওর কাছে পৌঁছতে পারে। হ্যাঁ অভিজিৎ, এটার একটাই অর্থ দাঁড়ায় অভিজিৎ, শ্যাম খুনি নয়, খুনি অন্য কেউ, যে আমাদের বোকা বানানোর চেষ্টা করছে, ও আমাদের ফাঁসাচ্ছে। তাহলে স্যার এই শ্যাম পালাচ্ছে কেন? আর খুন যদি ও না করে থাকে তাহলে কে করেছে? আর অশোককে ওদের বাথটব কিনতে বাধ্য করেছিল, সেই হলো খুনি। স্মরণ শক্তি বেশ ভালোই রয়েছে শালুকে। এই রেস্টুরেন্টটা তুমি চিনতে, আর আমার এটা দেখে খুব ভালো লাগছে
যে তুমি এখানে একা চলে এসেছো। হ্যাঁ, না হলে তুমি ভয় পালিয়ে যেতে। ভয়? ভয় তো তোমার লাগছে সালুকে, যে আমি তোমার ওই বন্ধুদের মেরে না ফেলি। সেই কারণে আমার একটা কথাতে তুমি এখানে একা চলে এসেছো। নিজের বন্ধুদের জন্য আমরা কত কিছু করি, তাই না? কে তুমি? আবারও ভুল প্রশ্ন শালুকে। তোমার তো এটা প্রশ্ন করা উচিত ছিল যে আমি এসব করেছি, কিভাবে মারলাম ওই কেশবকে আর ওই অশোককে। সেটা আমি জানি, আমি সেটা জানি। কেশবের বাথটবের ওয়াটার ট্যাঙ্কে তুমি নুন মেশানো জল রেখে দিয়েছিলে। যখনই ওই নুন জল বাথটবের সাধারণ জলের কন্ট্যাক্টে এলো, বুম, ব্লাস্ট হয়ে গেল। অশোককে তুমি ঠান্ডা জলে ফ্রিজ করে মেরেছো, রাইট? সাবাস, গুড জব। তাহলে তোমার এটাও জানা আছে যে আমি কে? এখনো জানি না, কিন্তু শিগগিরই জানতে পারবো। তুমি তো জানোই আমি কোথায় কাজ করি, আর আমার বন্ধুরা তোমাকে কোনোভাবেই ছাড়বে না। মনে হচ্ছে তোমার বন্ধুর উপরে কোনো মায়া দয়া নেই, তাই ওদেরকেও এখানে ডেকে এনেছো। এই অ্যালার্মটা শুনতে পাচ্ছ? ওরা ভেতরে এসেছে বলেই বাজছে। না না, আমি ওদের ডাকিনি, এখনো ওদের ডাকিনি। আচ্ছা, তুমি ওদের ডাকুনি? না। ঠিক আছে, ঠিক আছে। মনে হয় ওদের মৃত্যু এখানে ডেকে নিয়ে এসেছে। ওদের তুমি কিচ্ছু করবে না। ঠিক আছে, তাহলে তোমাকে আমার একটা ধাঁধার উত্তর দিতে হবে। তার মানে? চলো চলো এখান থেকে। ডক্টর সালুকে, চলো বলছি। ডক্টর সালুকে, নবী স্যার, 1 মিনিট। স্যারকে ছেড়ে দাও তুমি। ঠিক আছে, অবশ্যই আমি ছেড়ে দেবো, কিন্তু এত তাড়াহুড়োর কি আছে? কেন করছো এইসব? কেন করছি এসব প্রশ্ন করা ছাড়ো। যদি ডাক্তারবাবুর প্রাণ ফিরে পেতে চাও, তাহলে ওখানে দুজনে ওই গ্লাসের মধ্যে যা আছে গিয়ে খেয়ে নাও। যদি ওর প্রাণ ফিরে পেতে চাও, তাহলে এক্ষুনি গিয়ে খেয়ে নাও। 1 মিনিট। না 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 দয়া। আর হ্যাঁ, নিজেদের বন্দুক সব এই টেবিলের উপরে রেখে দাও। কোনো চালাকি নয়, হ্যাঁ? না 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 দয়া, অভিজিৎ গিয়ে খেয়ে নাও। না 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 দয়া, যেও না, না ওদিকে নয় অভিজিৎ। না না দয়া, একদম না, ওদিকে নয়। না না দয়া, শোনো অভিজিৎ, ওই গ্লাসে হাত দিও না, একদম হাত দেবে না। এই দয়া, অভিজিৎ কি করছোটা কি তোমরা? ডোন্ট ড্রিঙ্ক। কি হলো, খাও। অভিজিৎ প্লিজ, পুরোটা খাও। খাও না হলে অভিজিৎ, অভিজিৎ, দয়া, দয়া, অভিজিৎ, দয়া। কি দিয়েছো ওদের? কি খাইয়েছো? কি খাইয়েছি? তুমি তো ফরেন্সিক এক্সপার্ট, যাও গিয়ে খোঁজ নাও। আমি তোমাকে ছাড়বো না। ছাড়বে না মানে? আরে এদেরকে তো আগে বাঁচাও। ব্যাস, আর কয়েক মিনিটের খেলা, যা কিছু করে নাও। এদের দুজনকে কিছুতেই বাঁচাতে পারবে না। অভিজিৎ, এক্ষুনি বুঝতে পারবে নিজের পরিচিতকে নিজের চোখের সামনে মরে যেতে কেমন লাগে। গান ফেল। অনেক বছর আগে আমি একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলাম। আমার বন্ধু আর আমি মার্ডার কেসে ফেসে যাই। আমি ওকে বাঁচানোর চেষ্টা করেছিলাম। হ্যাঁ, আমি ওর মিথ্যে ফরেন্সিক রিপোর্ট বানিয়েছিলাম যাতে ও নির্দোষ হয়ে যায়। আমি তোমার রিপোর্টটাকে এক্সপোজ করে দিয়েছিলাম আর তোমার জেল হয়ে গেছিল। তোমার জন্য আমার জেল হয়েছিল। তোমার জন্য আমার এত বছরের পরিশ্রম, আমার নাম যশ সব ধুলোয় মিশে যায়। যবে আমি জেলে গেছিলাম তবে থেকে ভাবছি, সবসময় এটাই ভাবতাম যে যখন বেরিয়ে আসবো তোমার থেকে বদলা কিভাবে নেব। ডক্টর সালুকে মারার যে প্ল্যান করেছিলে সেটা ফেল হয়ে যায়। আর আমি চেয়েছিলাম যে তোমাদের দুজনের মৃত্যু এর চোখের সামনে হোক, আর নিরুপায় হয়ে তোমাদের মৃত্যু দেখতো, আর এতে আমি আনন্দ পেতাম। কিন্তু তুমি ভুলে গেছো, আমার নাম ডক্টর সালুকে। এর আগেও তোমাকে একবার এক্সপোজ করেছিলাম, আর এবারেও আমার চালে তুমি ফেসেছো। যখনই তুমি এদের দুজনকে জুস খাওয়াতে চেয়েছিলে, তখনই আমি বুঝেছি যে জুসে বিষ দেওয়া আছে
বিষের অ্যান্টিডোট আমার জানা ছিল। আমি ওখানে খুঁজে দেখলাম আর যেটা চাইছিলাম সেটা পেয়ে গেলাম। আমি বলেছিলাম না, চ্যালেঞ্জ করো না, আমার বন্ধুরা তোমাকে ঠিক খুঁজে বার করবে। এসিপি স্যার আমাদের আগেই বলে দিয়েছিলেন এই দুটো মার্ডারের পেছনেই তুমি আছো। 5 লাখ টাকার বাথটাব 80,000-এ দিয়েছিলেন, এত বড় ডিসকাউন্ট। তুমি নিজেকে খুব চালাক ভাবো, আর এত বড় একটা বোকামি। এতগুলো টাকা দিলে কি করে? ম্যানেজার বুঝতে পারলো না? না, ওই টাকাটা আমি আমার নিজের থেকে দিয়েছিলাম। আমি কি করতাম, ওই বাথটাবগুলো কেশব আর অশোককে বিক্রি করার প্রয়োজন ছিল, আর তারপরে ওদের দুজনের বাড়িতে ইলেকট্রিসিটি আমি কেটে দিই যাতে টেকনিক্যাল প্রবলেম হয়ে যায়। আর ওটা রিপেয়ার করার বদলে ওটাকে গন্ডগোল করার জন্য শ্যামকে ওখানে পাঠিয়েছিলে, তাই তো? শ্যাম কোথায়? কি করেছো তুমি ওর সাথে? আমি শ্যামের সাথে সেটাই করেছি যেটা কেশব আর অশোকের সাথে করেছিলাম। কি করব, ওর জন্য সেই সময় যদি আমি ফেসে যেতাম তখন? তোমার কি মনে হচ্ছে তুমি এখন সুরক্ষিত আছো? হ্যাঁ, কেশব, অশোক আর শ্যাম এই তিনজনে অবশ্যই সুবিচার পাবে। Oh shit! স্যার, জানা যাচ্ছে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। আপনি বলতে পারবেন এই বাড়িতে ঠিক কি হয়েছে? স্যার, এই কেসটা তো সিবিআই এর কাছে ছিল, তাহলে কি সিআইডি কে হ্যান্ড ওভার করে দেওয়া হলো? দেখুন, এখানে একটা মার্ডার হয়েছে বলেই আমরা এখানে এসেছি। এর থেকে বেশি কিছুই বলতে পারবো না, পরে কথা বলছি। একটু সরে যান। আসুন স্যার। ওর মুখটা আর হাতটা তো একদম পড়ে গেছে। ওরার কোনো চিহ্ন তো এই রুমে আর দেখতেই পাচ্ছি না। দেখে তো মনে হচ্ছে যে অ্যাসিড অ্যাটাক হয়েছে। হ্যাঁ দয়া, অ্যাসিড অ্যাটাকই হয়েছে। কিন্তু স্যার, কোথাও তো পড়তো, জামা কাপড়ে বা নিচে কোনো অ্যাসিডের চিহ্নই তো নেই। সেটা তো ঠিক। স্যার, স্যার ইনি বাথরুম পড়ে আছেন, মানে স্নান করে বেরিয়েছেন, আর স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছিল। ওই ক্রিমটায় হাত দেবে না, ওই ক্রিমটাকে চেক করতে হবে। আরে, এ তো কিছুই হলো না। হবে পঙ্কজ, ওয়েট। আরে স্যার, এটা তো দেখলে, এটাতে এমন অ্যাসিড মেশানো হয়েছিল যেটা সঙ্গে সঙ্গে কাজ করে না, 2-3 মিনিট বাদে কাজ শুরু করে, আর যখন কাজ শুরু করে তখন এরকম ভয়ঙ্কর ভাবে কাজ করে। স্যার, তার মানে স্নান করার পর উনি এই ক্রিমটা লাগিয়েছেন, আর সেটার এফেক্ট কিছুক্ষণ পরে হয়েছে। একদম ঠিক। কেউ আসলে একে মারবার জন্যে এর নিজের যে ক্রিম ছিল সেটা এই ক্রিমটার সঙ্গে বদলে দিয়েছে। এটা কি বলছেন আপনারা? কি কি ব্যাপার? আপনি মনে হচ্ছে একটু বেশি ঘাবড়ে গেছেন। হ্যাঁ, কি জানেন আপনি এদের ব্যাপারে? না স্যার, আমি কিছুই জানি না। ম্যাডাম তো এই ক্রিমটা রোজই ব্যবহার করতো। আর এটা খুনি ভালো মতোই জানতো, আর এটারই সুযোগও নিয়েছে। যেই হোক না কেন, আয়েশাকে খুব কাছ থেকে চিনতো। আচ্ছা, ওটা আপনি নয় তো? না স্যার। দেখো, আমরা জানি তুমি কিছু জানো। না ম্যাডাম, আমি কিছুই লুকাচ্ছি না। ব্যাস এই ক্রিমটা আমি লুকিয়ে লুকিয়ে কখনো কখনো ব্যবহার করতাম, আর আজও এই ক্রিমটা আমি মেখেছি। এক মিনিট, এই ক্রিমটা তুমি কখন লাগিয়েছো? স্যার, ম্যাডামের ঘরে আসার কিছুক্ষণ আগে, এই ধরুন 8টা নাগাদ। 8টার সময়? চেক করো। স্যার, পুড়ে যাওয়ার তো কোনো চিহ্নই নেই। হবে না, পোড়ার দাগ এই জন্য হবে না কারণ উনি যখন ক্রিমটা লাগিয়েছিলেন ওতে অ্যাসিড ছিল না, মানে ওই ক্রিমটা অরিজিনাল ছিল। তার মানে খনি ক্রিম 8টা থেকে 9টার মধ্যেই বদলে দিয়েছিল। কিন্তু কিভাবে? এখানে এত সিকিউরিটি ছিল। মনে হয় আগে থেকেই কেউ রুমে ছিল। এটা কি করে হতে পারে স্যার? কারণ ম্যাডাম এখানে আসার আগে আমি এই রুমটাকে ভালো করে চেক করেছিলাম, এখানে কেউ ছিল না। আর তাছাড়া ম্যাডামের চিৎকার শুনেই আমরা দৌড়ে এখানে এলাম।
আর দেখি দরজা ভেতর থেকে লক স্যার। হ্যাঁ স্যার, আর ভেতরে আসার জন্য আমাদের দরজা ভাঙতে হয়েছিল। ঠিক আছে, আপনারা এখন আসুন, প্রয়োজন পড়লে আবার ডেকে নিচ্ছি। ওকে স্যার। রুমের ভিতরে কেউই আসেনি, কিন্তু রুমটা চেক করতেই কনস্টেবলই এসেছিল। পুরবি একটা কাজ করো, এদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করো, ততক্ষণে আমরা জানার চেষ্টা করি যে ব্যাপারটা কি। এত মিডিয়া, সিবিআই এর কেস, এতগুলো সিকিউরিটি, কি কারণে? অ্যাকচুয়ালি আয়েশা খুব বড় খেলোয়াড় ছিল, লাইক এজেন্ট। যে ধরনের এজেন্ট দুটো পার্টির মধ্যে ডিল করিয়ে মাঝখান থেকে ভালো কমিশন নিয়ে সরে যায়। শুধু এটা ধরে নিন যে আয়েশাও এই ধরনেরই এজেন্ট ছিল, কিন্তু টপ লেভেলে। ওর সমস্ত ডিলগুলি লাখ আর কোটি টাকার উপরেই হতো, আর সব কটাই ছিল একেবারে বেআইনি। আমাদের কাছে এসব কিছুরই প্রমাণ ছিল, আমরা ওকে অ্যারেস্টও করেছিলাম, কিন্তু ও হঠাৎ করে রাজসাক্ষী হয়ে গেল। ও নিজের মুক্তির বিনিময়ে 3 জন বড় ব্যবসাদারের দুর্নীতির বিরুদ্ধে আমাদের হাতে সব প্রমাণগুলো দিত। আজ কোর্টে শুনানি ছিল, কিন্তু কাল রাতেই ওর মার্ডার হয়ে যায়। 3 জন বড় বিজনেসম্যান, এরা কারা? বিকি, রাহুল, কুমার। এই 3 জনের কাছেই পয়সা আর পাওয়ার যথেষ্ট আছে, যা খুশি করতে পারে। আর যে প্রমাণগুলো আয়েশার কাছে ছিল, আয়েশার কাছে কিছু টেপ ছিল, এই 3 জন বিজনেসম্যানের বেআইনি কাজের কিছু ভিডিও ফুটেজ। তার মধ্যে কুমারের একটা ক্লিপ আমাদের কাছে আছে, এই দেখো দয়া। চিয়ার্স। টাকাটা কবে ট্রান্সফার করছেন মিস্টার কুমার? ব্যাস, যেই আমাদের কাছে গানস পৌঁছে যাবে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সেসবের চিন্তা আপনি করবেন না মিস্টার কুমার, ওনাদের কাছে অস্ত্রের তো কোনো খামতিই নেই, এমনিতেই তো পড়ে পড়ে জংই ধরছে। হ্যাঁ, তাছাড়া পাওয়ারে থাকার তো এটাই সুবিধা, তাই না? যখন যেটা মন চায় করে না। আপনি শুধু এই কনসাইনমেন্টটা সম্পূর্ণ করে দিন, আমাদের তো একসঙ্গে অনেক কাজ করতে হবে, তাই না? একদম। আর এটা তো সবে শুরু। আমি যতদিন আছি আপনাদের দুজনকে কোনো চিন্তা করার দরকার নেই। এটা একটা স্যাম্পল দয়া, এটা থেকে কিছু প্রমাণ করা যাবে না। অবশ্য প্রমাণ হিসেবে আয়েশার কাছে দেওয়ার মতো অনেক কিছুই ছিল, কিন্তু ও আমাদের কিছুই দেয়নি। ও চেয়েছিল যে এই সমস্ত প্রমাণগুলো ও কোর্টের হাতে নিজেই দেবে। নিজের নিরাপত্তার বদলে ও আমাদের সামনে এই শর্ত রেখেছিল। বাকি টেপগুলো ছাড়া এই টেপ আমাদের কোনো কাজেই আসবে না। এই টেপ আপনার কাজের না হতে পারে, কিন্তু আমাদের কাজে লাগতে পারে। এই 3 জনকে ব্যুরোতে ডাকার জন্য যথেষ্ট। যে লেভেল পর্যন্ত এরা পৌঁছেছে, এদের পক্ষে আয়েশার মার্ডার প্ল্যান করা খুব একটা বড় ব্যাপার নয়। ছিলাম এগুলো ওই লোকগুলোর স্টেটমেন্ট আর সিগনেচার, যারা কাল রাত 9টা থেকে 3টে অবধি আমার ক্লায়েন্টের সাথে ছিল। টাইম তো আমরা জিজ্ঞাসা করিনি। দেখুন, আয়েশার মাথা খারাপ ছিল, ও এমনই মন গড়া গল্পগুলো শোনাতো যাতে ও শাস্তি থেকে বেঁচে যায়। দ্যাটস ইট। আয়েশা আপনাকে ঠকিয়েছে, আপনার বিরুদ্ধে সিবিআই এর কাছে প্রমাণ দিয়েছে। রাগ হওয়াটা তো স্বাভাবিক। হ্যাঁ, ভেবেছিলেন খুন করে দেওয়া যাক ওকে? রাগ নয় স্যার, বরং আফসোস হলো ওর ওপর। কারণ ও চাইলেও কিছু করে উঠতে পারতো না স্যার, কারণ ওর করার মতো কিছুই ছিল না। এটা আমার ক্লায়েন্ট রাহুলের অ্যালিবাই। কাল রাত্রে ইনি কিন্তু নিজের বিজনেস পার্টনারদের সাথেই ছিলেন, এর মধ্যে সমস্ত ডিটেলস আছে। আমার মনে হয় না যে আপনাদের কিছু জানার আছে বলে। আপনারা যেতে পারেন। ধন্যবাদ। মার্ডারের সময় আমার ক্লায়েন্ট ফ্যামিলি ফাংশনে বিজি ছিলেন, আর এই হচ্ছে তার প্রমাণ। মিস আয়েশার কাছে আপনার বিরুদ্ধে প্রমাণ ছিল মিস্টার কুমার। আর এমন প্রমাণ যা আপনাকে বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। আয়েশা খুবই চালাক মেয়ে, ভালো হয়েছে মারা গেছে, নাহলে আমি ওকে মেরে ফেলতাম। মারতেন না মেরে ফেলেছেন? না স্যার, আমি ওকে মারিনি, কিন্তু ওই মানুষটাকে আমি নিশ্চয়ই থ্যাঙ্কস বলবো যে আমার মনের ইচ্ছেটাকে পূরণ করেছে। আপনি যেতে পারেন, তবে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ। আপাতত আমরা কাউকেই অ্যারেস্ট করতে পারবো না।
এখানে সবারই কোনো না কোনো কারণ আছে। স্যার হ্যাঁ, স্যার স্যার একটা কথা জানা গেছে। হ্যালো, হ্যাঁ সব কিছু তৈরি। একটা কথা মনে রেখো, কোনো ভুলভ্রান্তি যেন না হয়। এই তো দাদা, চলে আসুন, বাস ছাড়বে, বাস ছাড়বে। চাপ বাবা। আরে দাদা, কি হলো? বাস দাঁড়ালো কেন? আরে বাসের সামনে কেউ গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে।